শুরু করে দিচ্ছি। এই জায়গাটা কেমন জানি হয় একটু। ওহো, হুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যারা জয়েন করে ফেলেছেন। আপনাদের প্রতিদিনকার যে দায়িত্ব থাকে, আমাদের দায়িত্ব হচ্ছে 6 ঘন্টা ব্যাপী ক্লাস চলমান রাখা। আপনাদের দায়িত্ব হচ্ছে ক্লাসগুলো শেয়ার করে দেওয়া, তাই না? তো অবশ্যই অবশ্যই আগে জয়েন করে প্রথম কাজ ক্লাস শেয়ার করে দেওয়া। ক্লাস শেয়ার করে দিবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আমরা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি। আপনারা সবাই ক্লাসটি শেয়ার করে দেন। যারা এখন লাইভে আছেন প্রত্যেকে প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দিতে হবে। কি করতে হবে বলেন তো? শেয়ার করতে হবে। হ্যাঁ, অনেক ভাই বোন জয়েন করে ফেলেছে। সবাই যদি একটা করে শেয়ার দেই তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাবে। যাতে সবাই করতে পারে, আমাদেরও ভালো লাগে স্টুডেন্ট সংখ্যা বেশি থাকলে। আর সবার আগে বলতে হবে যে ক্লাস ঠিকমতো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা প্রিয় ভাই বোন, সবাই আগে জানাতে হবে যে সাউন্ড ক্লিয়ার কিনা। জাস্ট ইয়েস অর নো লিখে জানাতে হবে, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা। তারপর কি করতে হবে? তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিতে হবে। তাহলে রাত 8টায় আবার গণিত ক্লাস পাবেন। আপনাদের নিজেদের কিছু পড়তে হবে না, আমরা আপনাদেরকে পড়াই দেবো, মুখস্থ করাই দেবো। এগুলাই পড়েন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। প্রিয় ভাই বোন, সবাই সবাই শেয়ার দিয়ে দিতে হবে। প্রথম কাজ সবাই শেয়ার দিয়ে দেওয়া, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা আমাদের যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছিলাম, 1200 এমসিকিউর পিডিএফ, সেই পিডিএফ এর সকল প্রশ্ন আমরা সলভ করে দিব নিজ দায়িত্বে। সেটাও আমরা বলেছিলাম। আমরা সেই লক্ষ্যেই প্রতিদিন 3টা সাবজেক্টের 4টা সাবজেক্টের ক্লাস চলমান আছে। আপনারা ইংরেজি ক্লাস চেয়েছিলেন, ইংরেজি ক্লাস দেয়া হলো, ঠিক আছে? তো প্রিয় ভাই বোন, কি করতে হবে? ক্লাসটা শেয়ার দিয়ে দিতে হবে, হ্যাঁ। এই যে আমি শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারাও শেয়ার দিয়ে দেন। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব। তবে কি দিতে হবে? শেয়ার দিতে হবে, শেয়ার দিতে হবে, হ্যাঁ। ধ্যান তো আবার লেখেন, এনে দিই পুরো লিখবেন। আচ্ছা আচ্ছা, লিখছেন লিখুন। করতে ওই জায়গায় আছে মেসেজ। হ্যাঁ, সবাই সবাই একটু শেয়ার দিয়ে দিতে হবে, সবাই শেয়ার দিয়ে দিতে হবে। কমেন্ট, একটা কমেন্ট দেন, কমেন্ট। হ্যাঁ, আর সবাই একটু শেয়ার দিয়ে দিতে হবে। সবাই শেয়ার দিতে হবে, হ্যাঁ, সবাই শেয়ার দিলে আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, প্রত্যেকে শেয়ার ছাড়া কেউ থাকবেন না। আপনার দায়িত্ব ক্লাসটা শেয়ার করে দেওয়া, হ্যাঁ। এই যে আমরা কোর্স ফি নিতেছি না, অন্যরা এই 10 দিনের জন্য কোর্স ফি নিয়ে ভর্তি করাইছে, পিডিএফ বিক্রি করতেছে, আমরা ফ্রিতে দিচ্ছি। আপনার একটা দায়িত্ব আছে, আপনার দায়িত্ব হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেওয়া, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দেওয়া, হ্যাঁ। তো সব ভাই বোন ক্লাসটা শেয়ার করে দেন। অলরেডি 85 প্রায়। সবাই যদি একটা করে শেয়ার দিই, সবাই যদি একটা করে শেয়ার দিয়ে দেই তাহলে আমরা অনেক স্টুডেন্ট চলে আসবে। প্রিয় ভাই বোন, সবাইকে আবার রিকোয়েস্ট করে বলছি, সবাই শেয়ার দিয়ে দেন। এখন অলরেডি প্রায় 100 স্টুডেন্ট আপনারা আছেন। আমি চাই যে প্রত্যেকে 2টা করে শেয়ার দেন, 2টা শেয়ার, 2টা শেয়ার, জাস্ট 2টা শেয়ার। দেখেন, শেয়ার দিলে কেউ আসুক বা না আসুক এটা বড় কথা না, কিন্তু আপনি যে শেয়ারটা দিচ্ছেন এটাই আমার কাছে আপনার কাছে চাওয়া। এটা আপনার কাছে চাওয়া। জাস্ট ফোনটা আপনার হাতে আছে, বাম পাশে শেয়ার বাটনটা আছে, শেয়ারে গিয়ে দুজন 2টা গ্রুপ সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যায়। অলরেডি শেয়ারে গেলে কিন্তু আপনি অনেকগুলা লিস্ট দেখতে পাবেন। সেখানে অন্তত 8-10টা গ্রুপ সিলেক্ট করে একটা শেয়ার দিয়ে এসে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, তাহলে আমরা বারবার শেয়ারের কথা বলবো না, ঠিক আছে? শেয়ার দিলে কি হয়? স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে, আমাদের পড়াতে ভালো লাগে। প্রিয় ভাই বোন, আবার বলছি, সবাই এই যে 100 জন ভাই বোন আছেন, 100 জন ভাই বোন 2টা করে শেয়ার দেন, জাস্ট 2টা করে শেয়ার দেন। 200 শেয়ার হয়ে যাবে। প্রত্যেকে 2টা করে শেয়ার, এর বেশি দরকার নেই। 2টা করে শেয়ার দিবেন, হ্যাঁ।
আর প্রিয় ভাই বোন, আপনাদের যারা 4টে ক্লাস করেছেন বা ক্লাস করেননি, আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা প্রায় 60টি প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসের লিংক আপনাদেরকে দেওয়া হবে। আমরা অলরেডি আমরা সব ভাই বোনকে সেটা দেওয়া শুরু দিয়েছি। আপনারা এই নাম্বারে নক দিবেন 018938 401। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন, পিডিএফ লিখে নক দেন। পিডিএফ না, আপনি এখানে লিখবেন হচ্ছে কি লিখবেন, এখানে লিখবেন হচ্ছে চাই। এখানে চাই লেখেন, চাই লিখলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, এটা পিন করে দেওয়া আছে। আপনারা যারা কমেন্ট দেখতেছেন, কমেন্টে পিন করা আছে। জাস্ট এখানে আপনি যদি এই লিংকে ক্লিক করে, মানে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে চাই লিখলে আপনার কাছে একটা লিংক চলে যাবে, ইউটিউবের লিংক। এই লিংকে প্রায় 60টির উপরে কি আছে, রেকর্ডেড ক্লাস আছে। এই ক্লাসগুলো করলে প্রাইমারির জন্য এনাফ। এখানে বেসিক ক্লাস আছে, এখানে অ্যাডভান্স ক্লাস আছে, হ্যাঁ, সবগুলা বিষয়ের উপর ক্লাস আছে। প্রিয় ভাই বোন, চলেন আমরা শুরু করে দিই। এই যে যারা শেয়ার করেছেন, আপনাদেরকে মন থেকে দোয়া করে দিই, আপনারা যেন এই 2026 সালে আপনারা প্রত্যেক ভাই বোন যাতে চাকরি পেয়ে যান। গতকালের দায়িত্ব ছিল না। ওকে, চলেন, বড় ব্যাপার না, আমরা চলে যাই। আমরা গত ক্লাসটাতে আমরা 106 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করেছিলাম। আমরা 300 সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা সলভ করব। 300-র মধ্যে থেকে ইনশাআল্লাহ আপনার পরীক্ষাতে কমন থাকবে আশা করছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো দেখেন কোশ্চেন নাম্বার 107, 107 নাম্বার কোশ্চেন। সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? 17তম নিবন্ধন পরীক্ষায় আসছে যে সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে। হ্যাঁ, অপশন কি ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? কতে আছে মধ্য এশিয়া, খতে আছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে, গতে আছে দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপের দেশগুলোকে। বলেন সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? সবাই একটু কমেন্টে জানাই, সবাই একটু অ্যান্সারটা বলি। হ্যাঁ, সবাই বলতে হবে, সবাই। প্রিয় ভাই বোন, যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। বলেন সেভেন সিস্টার্স বলা হয় কোন অঞ্চলকে? হ্যাঁ, সব প্রিয় ভাই বোন, এই যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। কই গেল কমেন্ট? তাহলে দেখেন, সেভেন সিস্টার্স বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে। এই সেভেন সিস্টার গুলা কি কি আমরা সবাই কম বেশি জানি। অরুণাচল, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, তো এই যে আরেকটা হচ্ছে মণিপুর। আরেকটা কি? মণিপুর। ভারতের 7টি প্রদেশকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। সেগুলি হচ্ছে অরুণাচল, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মণিপুর। এই অঞ্চলগুলা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এই 7টা রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এই 7টা রাজ্যকে একসাথে সেভেন সিস্টার্স বলা হয়, কারণ 7টা রাজ্যের মানে সমস্ত জীবনযাত্রার মান কিন্তু একই রকম। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা কম বেশি জানি। চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। প্রিয় ভাই বোন, কোশ্চেন নাম্বার 108, 108 নাম্বার। টিএন আনমের স্কয়ার কোথায় অবস্থিত? ব্যাংক 2012 সালে আসছে। সিউল, বেইজিং, টোকিও নাকি হংকং? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 108 এর অ্যান্সার দিবেন সবাই। কোশ্চেন নাম্বার 108 এর অ্যান্সার দিবেন। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করবেন, তাহলে সামনে আগাবো ইনশাআল্লাহ। নুসরাত হাবিবা জুই, বলেন কি কষ্টের কথা বলতে চান?
শেয়ার দিছেন, বই পান নাই তাই? আমরা অনেক বই দিয়েছি ভাইয়া, ইনশাল্লাহ আপনিও পেতে পারেন, শেয়ার দেন, পাবেন। তাহলে কোশ্চেন নাম্বার হচ্ছে 108, তিয়েন আনমের স্কয়ার কোথায় অবস্থিত? কতে হচ্ছে সিউল, খতে হচ্ছে বেইজিং, গতে হচ্ছে টোকিও, নাকি হংকং? দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। এই অ্যান্সারটা যে দিতে পারবেন, আশা করব যে তার সাধারণ জ্ঞানের প্রস্তুতি বেশ ভালো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই সবাই এই প্রশ্নের অ্যান্সারটা দিবেন। তিয়েন আনমের স্কয়ার কোথায় অবস্থিত? হ্যাঁ, ওকে। তাহলে এটা এটার অ্যান্সার হচ্ছে তিয়েন আমেনের স্কয়ার হচ্ছে চীনের বেইজিং অবস্থিত। বেইজিং চীনের বেইজিং এ অবস্থিত। আর আমরা সবাই জানি চীনের রাজধানী হচ্ছে বেইজিং। এই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক কোনটি? নিবন্ধন 16, নিবন্ধন 16তে আসছে 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পদক, বীর শ্রেষ্ঠ পদক। বলেন, এই যে দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক, বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক কোনটি? দেখি এটার অ্যান্সার কে দিতে পারেন। বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক কোনটি? মৌসুমী অ্যান্সার করেছেন খ, স্বাধীনতা পদক। আচ্ছা, হ্যাঁ, 109 নাম্বার অ্যান্সার করেছেন বি, বিতে হচ্ছে স্বাধীনতা পদক। এমডি সাইফুল্লাহ অ্যান্সার করেছেন, এমজেড জামান অ্যান্সার করেছেন, জান্নাতের স্বপ্ন অ্যান্সার করেছেন, মৌসুমী কাইফ অ্যান্সার করেছেন, তামান্না জাকির অ্যান্সার করেছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা একটু অ্যান্সারটা দেখে নিই এবং সেই সাথে আরো কিছু বিস্তারিত আমাদের জানতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ পদক, বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক কি, আমরা একটু এর বিস্তারিত দেখে নিই। তাহলে দেখেন, 21শে পদক কি? 21শে পদক কাকে বলা হয়? 21শে পদক হচ্ছে আহ 21শে পদক হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে যে পদক দেওয়া হয় তাকে বলা হয় 21শে পদক। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে যে পদক দেওয়া হয় তাকে বলা হয় 21শে পদক। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক, তবে বেসামরিক। দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক, এটা হচ্ছে বেসামরিক। আর এখানে যে প্রশ্ন আছে, বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক হচ্ছে স্বাধীনতা পদক, স্বাধীনতা পদক। আর বাংলা একাডেমি পদকটা হচ্ছে বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য যে পদক দেওয়া হয় তাকে বলা হয় বাংলা একাডেমি পদক। আর বীর শ্রেষ্ঠ পদক কি? বীর শ্রেষ্ঠ পদক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। কি বলেছি? এখানে দুটা কথা মাথায় রাখবেন, যে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক পদক হচ্ছে স্বাধীনতা পদক, আর বীর শ্রেষ্ঠ এটা কিন্তু বেসামরিক, স্বাধীনতা পদকটা হচ্ছে বেসামরিক, আর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে বীর শ্রেষ্ঠ পদক। মনে রাখবেন। তাহলে আমি এখানে চারটায় আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম। 21শে পদক হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে যে পদক দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে 21শে পদক বলা হয়। আচ্ছা, আর বাংলা একাডেমি বা বাংলা ভাষা বা সাহিত্য অবদানের জন্য যে পদক দেওয়া হয় তাকে বলা হয় বাংলা একাডেমি পদক। আর বীর শ্রেষ্ঠ পদক হচ্ছে সর্বোচ্চ সামরিক পদক। এই পদকটা হচ্ছে যারা 1971 সালের যুদ্ধে শহীদ হয় তাদের জন্য এই পদক শুধুমাত্র সামরিক পদক। আর একমাত্র বেসামরিক সর্বোচ্চ পদক হচ্ছে স্বাধীনতা পদক, যা 1977 সাল থেকে এই স্বাধীনতা পদক ঘোষণা করা হয়। এই স্বাধীনতা পদক 1977 সাল থেকে সরকার কর্তৃক ঘোষণা করা হয়। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে মনপুরা 70 কি? দেখেন, 10তম বিসিএস এ আসছে, একটি শিল্পচিত্র, একটি গান, একটি উপন্যাস, নাকি একটি চলচ্চিত্র। মনপুরা 70 বা মনপুরা 70 কি? 10তম বিসিএস এ আসছে। হ্যাঁ, 10তম বিসিএস এ আসছে। এটা কি অ্যান্সার ক হবে, অ্যান্সার খ হবে, অ্যান্সার গ, নাকি অ্যান্সার ঘ হবে? একটি শিল্পকর্ম, একটি গান, একটি উপন্যাস, নাকি একটি চলচ্চিত্র? সবাই অ্যান্সার দিবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনপুরা 70 কি? মনপুরা 70 কি? সবাই একটু অ্যান্সার দিবেন। কোশ্চেন নাম্বার
110। কোশ্চেন নাম্বার 110, দেখি সবার আগে কে আনসার দিতে পারে। 110-এ এম জেড জামান অ্যান্সার করেছেন ক, ফাতেমা অ্যান্সার করেছেন ঘ, তামান্না জাকির ক, মনপুরা জান্নাতের স্বপ্ন হচ্ছে মনপুরা 70 একটি শিল্পকর্ম। তাহলে মনপুরা 70 কি? মনপুরা 70 হচ্ছে একটি শিল্পকর্ম। মনপুরা 70 কি? মনপুরা 70 হচ্ছে একটি শিল্পকর্ম। 1974 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই মনপুরা 70 এই চিত্রকর্মটা এঁকেছিলেন। মূলত 1970 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় মানুষের যে মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়, প্রাকৃতিক যে ধ্বংসলীলা, তার উপরে এই চিত্রটা আঁকেন। এই চিত্রটা হচ্ছে মনপুরা 70 হচ্ছে একটি শিল্পকর্ম। 1974 সালে চিত্রশিল্পী জয়নুল আবেদিন এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন, যেটা 1970 সালের ঘূর্ণিঝড়ের প্রাকৃতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয় সেটাকে তুলে ধরেছিলেন তিনি। নেক্সট কোশ্চেন নাম্বার 111, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? দেখেন, প্রাইমারি পরীক্ষা 2011 সালে আসছে। বাংলাদেশের বৃহত্তম বিল, একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো কিন্তু জানতে হবে, এগুলা থেকে প্রশ্ন আসবে। তাহলে দেখেন, হাওয়েল বিল, টাঙ্গুয়ার হাওর, চলন বিল নাকি আড়িয়াল বিল? তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? প্রাইমারি 2011 সালে এসেছে। অ্যান্সার ক হবে, খ হবে, গ হবে নাকি ঘ হবে? সবাই একটু অ্যান্সার দিবেন। বাংলাদেশের সর্বোচ্চ বিল, হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ বিল। 111 নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে হবে সবাই। ফিনতাস হাবিব অ্যান্সার দিয়েছেন, উজ্জ্বল মজুমদার, রোজিনা রোজি অ্যান্সার দিয়েছেন। বাকিরা সবাই একটু অ্যান্সার দিবেন, সবাই একটু অ্যান্সার দিবেন প্রিয় ভাই বোনেরা, সবাই সবাই। হ্যাঁ, সবাই অ্যান্সার দেন। ওকে, ফাইন, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন, কিন্তু অনেকে সঠিক অ্যান্সার দিলেও সঠিকভাবে কিন্তু অনেকে শেয়ার দেন নাই, কারণ অলরেডি 100+ ভাই বোন এখানে রয়েছে, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 50টা। এটা আসলে মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। এভাবে করলে কিন্তু ক্লাস নেওয়া যাবে না। এখনই আপনারা সবাই, যে কয়জন লাইভে আছেন, এই 100 জনই, এখন 2টা করে শেয়ার দিবেন, তাহলে সামনে আগাবো, না হলে এখানেই থাকবো। প্রিয় ভাই বোন, 100 জন ভাই বোন ক্লাস করতেছেন, যদি 50টা শেয়ার হয় তাহলে ক্লাস কেমনে নেব বলেন? আপনারা যখন ক্লাসটা করেন, ক্লাসের পাশেই তো শেয়ার বাটনটা থাকে, জাস্ট একটা টাচ দিলেই তো কিন্তু এই গ্রুপগুলা চলে আসে। এই গ্রুপে আপনি কি করবেন, জাস্ট এরকম সিলেক্ট করে একটা শেয়ার দিয়ে দিবেন। এতটুকু পরিশ্রম যদি করতে না পারেন, হ্যাঁ, এমন অলসদের কিন্তু দেশ চায় না, ঠিক আছে? কেউ চায় না। তো এতটুকু তো আপনাদের করা উচিত, তাই না? যারা শেয়ার দেয় তারাই সবসময় শেয়ার দেয়, নতুন যারা আসে তারা কিন্তু শেয়ার দেয় না। আপনাদের তো বলি নাই যে ক্লাস করেন আর প্রতি ক্লাসে টাকা দেন? হ্যাঁ, তো শেয়ার তো দিবেন, তাই না? এই যে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। তাহলে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? বাংলাদেশের বৃহত্তম বিল, মনে রাখবেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল, বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে কি? টাঙ্গুয়ার হাওর। মনে রাখবেন, এই চলন বিল, পাবনা ও সিরাজগঞ্জ 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 এলাকায় অবস্থিত। তাহলে বাংলাদেশের সব থেকে বৃহত্তম বিলের নাম হচ্ছে চলন বিল, যেটা পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে অবস্থিত, মনে রাখবেন। আর বাংলাদেশের সব থেকে বড় হাওর সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। ওকে, কোশ্চেন নাম্বার 112, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়টি বর্ণিত হয়েছে? প্রাইমারি পরীক্ষা 2018। ক বীরত্ব, খ স্বাধীনতা, গ বাংলার প্রকৃতি, ঘ হচ্ছে ইতিহাস। হ্যাঁ, তাহলে আমাদের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়টি বর্ণিত হয়েছে, মানে জাতীয় সঙ্গীত দ্বারা আসলে কোন বিষয়টাকে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে বীরত্ব, স্বাধীনতা, বাংলার প্রকৃতি নাকি ইতিহাস? সবাই একটু অ্যান্সার দিবেন। এত কল দেখে মানুষ কি পাগল নাকি? মেসেজ দিলেই তো সব পেয়ে যায়।
একটু হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে আহ 1905 সালে 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর স্বরবিতান কবিতা বাংলা, দেখেন 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান কবিতায় এই জাতীয় সঙ্গীত লেখা হয়, সেখান থেকেই এটা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়। এই জাতীয় সঙ্গীত বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের বাংলার প্রকৃতি তুলে ধরেছে, অর্থাৎ এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে বাংলার প্রকৃতিটাকে মানুষের কাছে তুলে ধরা হয়েছে। বাংলার প্রকৃতি যে কত সুন্দর সেটা তুলে ধরা হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। হ্যাঁ, চলেন তাহলে নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী কি ছিলেন? নিবন্ধন পরীক্ষা 2012, তিনি একজন সিপাহী ছিলেন, ল্যান্স নায়েক, ফ্লাইট লেফটেন্যান্ট নাকি স্কোয়াড্রন লিডার? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী কি ছিল? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী কি ছিল? সবাই একটু জানাবেন সবাই। হ্যাঁ, প্রিয় ভাই বোন সবাই একটু এই অ্যান্সারটা দিবেন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী কি ছিল? হ্যাঁ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী কি ছিল? ক সিপাহী ছিল, খ ল্যান্স নায়ক ছিল, গ ফ্লাইট লেফটেন্যান্ট ছিল নাকি স্কোয়াড্রন লিডার ছিল? বলেন, সবাই অ্যান্সার দিবেন সবাই। আমরা সবাই জানি যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যুদ্ধকালীন সময়ে তিনি পাকিস্তানে ছিলেন এবং পাকিস্তান থেকে পাকিস্তানের যুদ্ধ বিমান ছিনতাই করে তিনি চলে আসার সময় মৃত্যুবরণ করেন। তাহলে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যেহেতু পাকিস্তানের বিমান বাহিনীতে ছিলেন, ফলে তার পদবী ছিল হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। তার পদবী কি ছিল? তার পদবী ছিল হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। বাংলাদেশের জাতীয় কবি কে? প্রাইমারি পরীক্ষা 2010। বীরশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন নাকি জীবনানন্দ দাশ? এই প্রশ্নের আনসার আসলে কি বলবো, এটা 1-2 এর বাচ্চারাও পারবে। আমরা সামনের দিকে আগাই। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? নিবন্ধন পরীক্ষা 2015, পদ্মা, যমুনা, মেঘনা নাকি ব্রহ্মপুত্র? পদ্মা, যমুনা, মেঘনা নাকি ব্রহ্মপুত্র? বাংলাদেশের বৃহত্তম নদী, আবারও বলছি যে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম থেকে একটা প্রশ্ন আসবে। বাংলাদেশের বৃহত্তম, বাংলাদেশের ক্ষুদ্রতম, বাংলাদেশের বৃহত্তম, বাংলাদেশের ক্ষুদ্রতম, বাংলাদেশ বিষয়বলী থেকে সব থেকে বেশি প্রশ্ন থাকবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা মনে রাখবেন যে বাংলাদেশের বৃহত্তম, বাংলাদেশের ক্ষুদ্রতম, এটা আমি আপনাদেরকে পড়াই দিব। হ্যাঁ, প্রিয় ভাই বোন সবাই একটু অ্যান্সার দিবেন। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 115। কোশ্চেন নাম্বার 115 আবু আহমেদ অ্যান্সার করেছেন, তামান্না জাকির অ্যান্সার করেছেন, বাকিরা কোথায়? সবাই অ্যান্সার করতে হবে, সবার অ্যান্সার দিতে হবে, সবার অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, রেখা আক্তার, জুলেখা বেগম, ফাতেমা আক্তার, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? অ্যান্সার কিন্তু ভুল দিচ্ছেন। এত সহজ প্রশ্ন যদি আপনারা অ্যান্সার ভুল দেন তাহলে তো হবে না ভাইয়া। হ্যাঁ, বাংলাদেশের দীর্ঘতম নদী, দেখেন বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী কি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। আর এর কারণ আছে, দীর্ঘতম নদী হওয়ার কারণ আছে, কারণ পদ্মা এবং ব্রহ্মপুত্র তো একটা জায়গায় এসে মিলিত হয়ে যমুনা নাম ধারণ করে সামনের দিকে আগাইছে, ফলে এই জায়গায় এসে পদ্মা শেষ হয়ে গেছে, কিন্তু মেঘনা যেখান থেকে প্রবাহিত হয়েছে একবার অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? 36তম বিসিএস, মানে সব থেকে কম জনসংখ্যা বাস করে বাংলাদেশের কোন জেলায়? মেহেরপুর জেলা, বান্দরবন জেলা, রাঙ্গামাটি জেলা নাকি খাগড়াছড়ি? মেহেরপুর, বান্দরবন, রাঙ্গামাটি নাকি খাগড়াছড়ি? হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনারা শেয়ার দিলে কিন্তু অলরেডি 150 ভাই বোন
যুক্ত হয়ে গেছে। আবারও সবাই একটা শেয়ার দিয়ে দিবেন। আমি বাংলাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই দুইটা আপনাদেরকে পড়া দিব, এটা থেকে প্রশ্ন আসবে এবং খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটা মাথায় রাখবেন। তাহলে এই অ্যান্সারটা দেওয়ার পরেই আমি আপনাদেরকে কি করব, এই বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি, আর এমনিতেই বাংলাদেশের জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান জেলা, কারণ বান্দরবান জেলায় প্রচুর পরিমাণে পাহাড় থাকায় সেখানে জনসংখ্যা খুবই কম বাস করে, মনে রাখবেন। চলেন আমরা বাংলাদেশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম বিষয় নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম, মনে রাখবেন বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম বিভাগ, বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের বৃহত্তম বিভাগ কি? চট্টগ্রাম। বাংলাদেশের ক্ষুদ্রতম বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগ। তাহলে বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আবার বলছি, বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের বৃহত্তম, দেখেন, বৃহত্তম জেলা, বাংলাদেশের বৃহত্তম জেলা, ছাগলের দল, বাংলাদেশের বৃহত্তম জেলা, বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে ভাইয়া রাঙ্গামাটি। বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। এটা আয়তনের দিক দিয়ে, আয়তনে মনে রাখবেন, আয়তন, আয়তনে আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? রাঙ্গামাটি। তাহলে বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা হচ্ছে, ক্ষুদ্রতম জেলা হচ্ছে ভাইয়া নারায়ণগঞ্জ। ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। তাহলে বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি জেলা, আর বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ আয়তনে। ঠিক আছে, তাহলে আমরা দুটা বিষয় মাথায় রাখবো। একটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি, এবং বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, মনে রাখবেন। এরপর আমরা একটু উপজেলা সম্পর্কে জানবো। মানে তিনটা বিষয় আমাদের জানা থাকলে হয়ে যাবে। আমরা বিভাগ জানলাম, জেলা জানলাম, এবার আমরা জানবো হচ্ছে উপজেলা। ঠিক আছে, তাহলে বাংলাদেশের বৃহত্তম উপজেলা, মনে রাখবেন, বাংলাদেশের বৃহত্তম উপজেলা হচ্ছে বাঘাইছড়ি রাঙ্গামাটি। বাঘাইছড়ি, এটা রাঙ্গামাটিতে অবস্থিত, বাঘাইছড়ি। এবং ক্ষুদ্রতম উপজেলা, বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে পলাশ, যা নরসিংদী। পলাশ হচ্ছে কোথায়? নরসিংদী। তাহলে এই তিনটা বিষয় আমাদের জানা থাকতে হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মধ্যে। বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, বাংলাদেশের বৃহত্তম উপজেলা হচ্ছে বাঘাইছড়ি, আর বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে পলাশ। এটা মাথায় রাখবেন। ঠিক আছে, জাস্ট এই 6টা লাইন আপনাদের মাথায় রাখতে হবে। বৃহত্তম বিভাগ, বৃহত্তম জেলা, বৃহত্তম উপজেলা। বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম, বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি, বৃহত্তম উপজেলা হচ্ছে বাঘাইছড়ি, ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ, ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে পলাশ। চলেন আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই। আচ্ছা, বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? 26তম BCS আসছে, মনে রাখবেন। লক্ষণ সেন, ইলিয়াস শাহ, সম্রাট আকবর, নাকি রাজা গণেশ? সবাই একটু অ্যান্সার দিবেন। এটা বাংলা নববর্ষ, যেটা আমরা পহেলা বৈশাখ বলে থাকি, পহেলা বৈশাখ আমরা পালন করি, এটা চালু করেছে কে? হ্যাঁ, ক লক্ষণ সেন, খ হচ্ছে ইলিয়াস শাহ, গ হচ্ছে সম্রাট আকবর, ঘ হচ্ছে রাজা গণেশ। সবাই একটু অ্যান্সার দিবেন প্রিয় ভাই বোন, সবাই একটু অ্যান্সার দিবেন তো। এই যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন। আর যারা সঠিকভাবে শেয়ার দিচ্ছেন না, তাদের জন্য খুব কষ্টকর। 118 নম্বর কোশ্চেন, সবার আগে অ্যান্সার দিয়েছেন হচ্ছে এম এন নায়েম,
রেখা আক্তার, তামান্না জাকির, বাকিরা সবাই কই? সবাই একটু অ্যান্সার দিবেন। সবাই একটু অ্যান্সার দিবেন। অসংখ্য ভাই বোন সঠিক অ্যান্সার দিচ্ছে, মনে রাখবেন। 1584 সালে 1584 সালে সম্রাট আকবর 1584 সালে সম্রাট আকবর কৃষকদের খাজনা সঠিকভাবে হিসাব রাখার জন্য বর্ষপঞ্জি বা শুরুর দিনটা চালু করে। ঠিক আছে, সেই দিনটাকেই আমরা পহেলা বৈশাখ বা বাংলার নববর্ষ হিসেবে ব্যবহার করি। আচ্ছা, নীল বিদ্রোহ শুরু হয় কবে? প্রাইমারি পরীক্ষা 2018। 1857 সালে, 1859 সালে, 1861 সালে, নাকি 1905 সালে? এটার অ্যান্সার দিবেন সবাই। নীল বিদ্রোহ শুরু হয় কবে? প্রাইমারি পরীক্ষা 2018। নীল বিদ্রোহ শুরু হয় কবে? প্রাইমারি পরীক্ষা 2018। নীল বিদ্রোহ শুরু হয় কবে? সবাই একটু অ্যান্সার দিবেন। হ্যাঁ, রা রা অ্যান্সার দিয়েছেন হচ্ছে 1861। রানা আহমেদ অ্যান্সার দিয়েছেন সি। ফাতেমা অ্যান্সার দিয়েছেন, শারমিন আক্তার শালীন অ্যান্সার দিয়েছেন স্যার আমিও আছি। হ্যাঁ, কালবি শিকদার অ্যান্সার দিয়েছেন স্যার আমিও আছি, ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় ভাই বোন সবাই সবাই একটু অ্যান্সার দেন, সবাই একটু অ্যান্সার দেন। আর যারা যারা 60টি রেকর্ডেড ক্লাসের লিংক পাননি তারা 01893 ওই পিন করে দেওয়া আছে, দেখেন কমেন্টে পিন করে দেওয়া আছে একটা কমেন্ট, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কি হয়ে যাবে? হুম, বলেন। তাহলে নীল বিদ্রোহ 1859 সালে, নীল বিদ্রোহ শুরু হয় হচ্ছে 1859 সালে, মনে রাখবেন। নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে ভারতের নদিয়া নদিয়া জেলায়। ভারতের নদিয়া জেলায় 1859 সালে নীল বিদ্রোহ শুরু হয়। প্রিয় ভাই বোন, আমাদের আহ, শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলছে। আমাদের ফুল কোর্স হচ্ছে 1500 টাকা, সাথে সাথে বই পাবেন একটা, সাথে সরি 750 টাকা দামের বই পাবেন, 750 টাকা দামের বই পাবেন। আজকের জন্য কোর্স হচ্ছে 999 টাকা। ভর্তির জন্য হচ্ছে 01703778879, 018938401, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? নিবন্ধন পরীক্ষা 2012 সালে আসছে সিপাহী বিদ্রোহ। আমরা সবাই সিপাহী বিদ্রোহ সম্পর্কে জানি। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? ক হচ্ছে তিতুমির, খ হচ্ছে সূর্য সেন, গ হচ্ছে মঙ্গল পাণ্ডে, নাকি প্রীতিলতা? বলেন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? সবাই অ্যান্সার দিবেন। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে সবাই একটু অ্যান্সার দিবেন। 120-এ অ্যান্সার দিবেন সবাই। ফাইন, 120-এ অ্যান্সার করেছেন গ, MZ রহমান। সঠিক অ্যান্সার দিয়েছেন আফরোজা। হ্যাঁ, আফরোজা আফরোজা নক দেন। সরি, এখন ভর্তি হলে ক্লাস আপনারা পেয়ে যাবেন। ক্লাস 10 থেকে 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 10 থেকে 12 তারিখের মধ্যেই নিবন্ধনের ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, কোর্স ফি বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পাণ্ডে। কোশ্চেন নাম্বার 121, ফজলুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের প্রথম প্রভোস্ট ছিলেন? সরি, ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের প্রথম প্রভোস্ট ছিলেন? ফজলুল হক হলের, জগন্নাথ হলের, সলিমুল্লাহ হলের, নাকি ঢাকা হলের? এটা নিবন্ধন পরীক্ষা 2015-তে আসছে, নিবন্ধন পরীক্ষা 2015-তে আসছে।
ওকে, তাহলে ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের প্রভোস্ট ছিলেন? ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের প্রভোস্ট ছিলেন। এগুলা জাস্ট এক কথায় অ্যান্সার দিয়ে যাবেন, এগুলা জাস্ট একবার দেখে গেলেই হয়। ওকে, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে, তিতুমিরের বাঁশের কেল্লা তৈরি করেন নিবন্ধন পরীক্ষা 2010 মেদিনীপুর, নারকেলবাড়িয়া, ঝিনাইদহ নাকি বীরভূম? তিতুমির কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন? 123 নম্বর প্রশ্ন আনসার দিবেন সবাই। 123 নম্বর প্রশ্ন, আমাদের 300 প্রশ্ন এভাবে শেষ করতে হবে, ঠিক আছে? তো একটু দ্রুত আনসার দিলে আমরা একটু দ্রুত আগাতে পারবো। 300 শেষ করতে হবে, 300 শেষ করতে সময় লাগবে, তাই না? ওকে, সবাই সবাই একটু আনসার দিবেন। দেখেন, তিতুমির, জনাব তিতুমির সাহেব, জনাব তিতুমির সাহেব জনাব তিতুমির সাহেব নারকেলবাড়িয়া বর্তমানে 24 পরগনা জেলায় অবস্থিত। সেখানে তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন। বাংলাদেশ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয় কবে? নিবন্ধন পরীক্ষা 2015, 1971 সালে, 1972 সালে, 1973 সালে, 1975 সাল নাকি 1991 সাল? বলবেন সবাই। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয় কবে? বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয় কবে? আমরা সবাই জানি যে 1972 সালে সংবিধান পাস হয়। 1972 সালে সংবিধান কার্যকর হয় এবং এই সংবিধান থেকে যেহেতু কার্যকর হয়, এই সংবিধান থেকেই কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা ফিরে আসে। সুতরাং অ্যান্সার হবে হচ্ছে 1972 সাল। কোন কোন জায়গায় 1975 সাল আছে, 75 সাল হবে না, সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে 1972 সাল। বাংলাদেশের লোকসঙ্গীতের সম্রাট বলা হয় কাকে? প্রাইমারি পরীক্ষা 2017, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। লালন শাহ, শাহ আব্দুল করিম, আব্বাস উদ্দিন নাকি আব্দুল আলিম? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের অ্যান্সার দিতে হবে সবার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সোহেল ভাই, 125 নম্বর প্রশ্নের অ্যান্সার দিবেন সবাই। 125 নম্বর তামান্না জাকির অ্যান্সার করেছেন বি। তাহিরা তানজিম অ্যান্সার করেছেন ক। আমি যে কে তোমার, আব্বাস উদ্দিন, মেঘলা রহমান, লালন শাহ। এই প্রশ্নটা খুবই গুরুত্ব প্রশ্ন, এই প্রশ্নটা সবাই একটু দেখে নেন। এই প্রশ্ন হচ্ছে বাংলাদেশের লোকসঙ্গীতের, কি বলেছে ভাইয়া, লোকসঙ্গীতের সম্রাট বলা হয় আব্বাস উদ্দিনকে। কোন সঙ্গীতের? লোকসঙ্গীতের সম্রাট বলা হয় আব্বাস উদ্দিনকে, মনে রাখবেন। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? নিবন্ধন পরীক্ষা 2016, নায়াগ্রা, ভিক্টোরিয়া, অ্যাঞ্জেল নাকি নায়ার? বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? মনে রাখবেন, বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এটি ভেনিজুয়েলায় অবস্থিত, যার আয়তন হচ্ছে 779 মিটার। 779 মিটার। মনে রাখবেন যে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যান্সার হবে হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, যা ভেনিজুয়েলায় অবস্থিত এবং 979 মিটার উচ্চ। আগের প্রশ্নের অ্যান্সার অনেকে ভুল অ্যান্সার দিয়েছেন।
ইবনে বতুতা কার শাসন আমলে বাংলাদেশে আসেন? 12তম বিসিএস পরীক্ষায় আসছে। গিয়াসউদ্দিন আজম শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ নাকি শের শাহ? ইবনে বতুতা বিখ্যাত আহ ঔপন্যাসিক ইবনে বতুতা বাংলায় কখন আসে বলেন? বাংলায় কখন আসে, কার শাসন আমলে আসে? গিয়াসউদ্দিন আজম শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ নাকি শের শাহ? 1338 থেকে 1346 এই টাইমটাতে আসছে। এই সময় হচ্ছে মূলত চতুর্দশ চতুর্দশ শতক। তাহলে মনে রাখবেন যে 1338 থেকে 1346 সাল চতুর্দশ শতকে ইবনে বতুতা ফখরুদ্দিন মুবারক শাহের শাসন আমলে বাংলায় আসেন। তাহলে এখান থেকে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ইবনে বতুতা 1838 থেকে 1846 অর্থাৎ চতুর্দশ শতকের শাসক ফখরুদ্দিন মুবারক শাহের শাসন আমলে বাংলায় আসেন। আমরা নেক্সট কোশ্চেনে যাই। কুতুব মিনার কোথায় অবস্থিত? নিবন্ধন পরীক্ষা 2011। আগ্রা, দিল্লি, লাহোর নাকি হায়দ্রাবাদ? কি বলা হচ্ছে ভাইয়া? কুতুব মিনার কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লাহোর নাকি হায়দ্রাবাদ? কুতুব মিনার কোথায় অবস্থিত? সবাই অ্যান্সার দিবেন সবাই। হ্যাঁ, ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেক। আমরা জানি যে ভারতের প্রথম মুসলমান শাসক হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তার আদেশে এর নির্মাণ কাজ শুরু হয় 1193 সালে। 1193 সালে এই কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় কার আদেশে? কুতুবউদ্দিন আইবেক, যেটা দিল্লিতে অবস্থিত। তাহলে বাংলার প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবেক 1193 সালে তার আদেশে এই কুতুব মিনার তৈরির কার্যক্রম শুরু হয়। সেটা কোথায়? দিল্লিতে। কোথায় এটা? দিল্লিতে। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। গ্রিন পিস কোন ধরনের সংগঠন? 19তম বিসিএস পরীক্ষায় এসেছে। রাজনৈতিক, ধর্মীয়, পরিবেশবাদী নাকি অর্থনীতি? আমরা সবাই বুঝতে পারছি যে গ্রিন পিস বলতে আসলে কি বোঝানো হচ্ছে। গ্রিন পিস, হ্যাঁ, এটা হচ্ছে কি ধরনের সংগঠন? সবাই একটু বলবেন। এটা কি রাজনৈতিক, ধর্মীয়, পরিবেশবাদী নাকি অর্থনৈতিক? দেখেন, গ্রিন পিস হচ্ছে একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। বেসরকারি আন্তর্জাতিক সংস্থা যা পৃথিবীর প্রায় 50টি দেশে তার কার্যক্রম পরিচালিত হয়। তাহলে গ্রিন পিস একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা, 50টি দেশে যার কার্যক্রম পরিচালিত হয়। এর প্রধান শাখা হচ্ছে নেদারল্যান্ডে। প্রধান শাখা হচ্ছে কোথায়? প্রধান শাখা হচ্ছে ভাইয়া নেদারল্যান্ড। নেদারল্যান্ডের আমস্টারডাম। নেদারল্যান্ডের আমস্টারডামে। তাহলে গ্রিন পিস হচ্ছে রাজনৈতিক সংগঠন নয়, ধর্মীয় সংগঠন নয়, অর্থনৈতিক সংগঠনও নয়। এটি হচ্ছে একটি পরিবেশবাদী সংগঠন, যা বেসরকারি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। 50টি দেশে তাদের কার্যক্রম পরিচালিত রয়েছে। নেদারল্যান্ডের আমস্টারডাম হচ্ছে এই গ্রিন পিসের হেডকোয়ার্টার, মনে রাখবেন, হেড অফিস। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? 14তম বিসিএস। প্যারিস, জেনেভা, রোম নাকি ভিয়েনা? প্যারিস, জেনেভা, রোম নাকি ভিয়েনা? রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা 14তম বিসিএস আসছে। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? হ্যাঁ, এই যে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন প্রিয় ভাই বোন, এভাবে অ্যান্সার দিলে কিন্তু ভালো লাগে। অ্যান্সার দেওয়ার সাথে সাথে যদি একটু শেয়ার দিয়ে দেন। এই যে এখনো প্রায়
120-30-এর উপরে ভাই বোন রয়েছেন, কিন্তু অলমোস্ট সব মিলে অনলি 91টা শেয়ার হয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত। আবারও বলছি, আপনারা যদি শেয়ার না দেন তাহলে আপনাদের যে পিডিএফ দিচ্ছি, তারপরে আপনাদের যে রেকর্ডেড ক্লাসের লিংক দিচ্ছি, এগুলো কিন্তু অফ করে দেবো এখানে, ঠিক আছে? এখানে জাস্ট একটা চাপ দিয়ে যদি মেসেজটা অফ করে দিই তাহলে আর পাবেন না। সুতরাং এগুলা যদি কন্টিনিউয়াসলি পেতে চান, পিডিএফ পেতে চান, সাজেশন পেতে চান, পরীক্ষা দিতে চান, তাহলে কিন্তু শেয়ার দিতে হবে। আপনারা যদি শেয়ার দেন তাহলে কালকে থেকে পরীক্ষা শুরু করব, কথা দিচ্ছি। কালকে থেকে ফুল মডেল টেস্ট, 90 নম্বরের মডেল টেস্ট শুরু হবে, টানা চলতে থাকবে পরীক্ষার আগের দিন পর্যন্ত। কিন্তু কথা হচ্ছে, এই মুহূর্তে যে কয়জন লাইভে আছেন প্রত্যেকে শেয়ার দিতে হবে, প্রত্যেকে শেয়ার দিয়ে ডান লিখতে হবে, তাহলে মডেল টেস্ট শুরু হবে, না হলে মডেল টেস্ট শুরু হবে না। হ্যাঁ, বলে দিলাম। এখন এই মুহূর্তে যে কয়জন লাইভে আছেন, 120 জন শেয়ার দিলে, 120 জনই শেয়ার দিতে হবে, তাহলে মডেল টেস্ট শুরু হবে, না হলে হবে না। 120 জন শেয়ার দিলে, আগে আছে 91টা আর 120 মিলে 200 শেয়ার হবে। যদি এখানে 200 শেয়ার থাকে তাহলে কালকে থেকে মডেল টেস্ট শুরু করব। এখন আপনাদের দায়িত্ব, আপনারা নিজেরাই ঠিক করেন যে আপনারা মডেল টেস্ট চান কিনা। ঠিক আছে, আমরা তো নিতে চাই, কিন্তু আপনারা নিতে চান কিনা সেটা একটু জানাইতে হবে। সেটা জানানোর জন্য উপায় কি? শেয়ার দিয়ে, যদি শেয়ার দেন তাহলে বুঝবো যে না, আপনারা এই মডেল টেস্টটা দিতে চাচ্ছেন। তাহলে কষ্ট করে রাত জেগে পরিশ্রম করে মডেল টেস্টের কোশ্চেন আপনাদের জন্য বানাবো, না হলে রিল্যাক্সে ঘুমাবো। হ্যাঁ, সবাই 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 বলতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে কাজ দিয়ে, মুখে বলার কাজ না, এটা শেয়ার দিয়ে বলতে হবে। যদি শেয়ার দেন, 200 শেয়ার হয়, তাহলে বুঝবো যে আপনারা মডেল টেস্টটা দিতে চাচ্ছেন। যদি 200 শেয়ার হয় তাহলে বুঝবো যে আপনারা মডেল টেস্টটা দিতে চাচ্ছেন। যদি আজকের এই ক্লাসটা 200 মডেল মানে শেয়ার না হয়, তাহলে মডেল টেস্ট ক্লোজ। আমি কোশ্চেন বানাবো না, ঠিক আছে? এখন কে বানাবে আমি জানি না, আমি বানাবো না। হ্যাঁ, সবাই সবাই, এই যে প্রিয় ভাই বোন সবাই শেয়ার দিচ্ছে। আপনাদের জন্যই তো কষ্ট করি, আপনারা কেন করবেন না? আপনাদের জন্য এই শীতের মধ্যে আমরা 6 ঘন্টা ক্লাসের ব্যবস্থা করেছি। তো আপনারা 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 কেন একটু শেয়ার দিয়ে আমাদেরকে মানে মনটাকে একটু দিবেন না, শান্ত কি বলে যাকে, আপনারা একটু শেয়ার দিলে আমাদের খুব ভালো লাগে। আবু সাইদ কাশেমি 12টা গ্রুপে শেয়ার দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, প্রাণ থেকে দোয়া করে দিই আপনি যেন আগামী চাকরিটা আপনি পেয়ে যান, প্রাইমারি চাকরিটা যাতে আপনার হয়ে যায়। হ্যাঁ, গোলাম রাব্বানি শেয়ার দিয়েছেন, খাদিজা আক্তার শেয়ার দিয়েছেন, তাসফি খন্দকার শেয়ার দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসমা শাহিন, শুধু মেয়েরাই শেয়ার দেয়, ছেলেরা কেউ শেয়ার দেয় না। একটা ছেলে দেখলাম না যে শেয়ার দিয়ে বললো। হ্যাঁ, একজন পাইছি, উজ্জ্বল মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ফাতেমা আক্তার 4টা শেয়ার দিয়েছেন। জান্নাতুল ফেরদৌসি স্যার 15টা শেয়ার দিলাম, অসংখ্য ধন্যবাদ। ফাতেমা ইয়াসমিন শেয়ার দিয়েছেন। খন্দকার শারমিন জাহান শানু, অনেক বড় নাম, শেয়ার দিয়েছেন। রাজু রাজা শেয়ার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। শেয়ার দেন, তাহলে ক্লাসও চলমান থাকবে, পরীক্ষাও চলমান থাকবে। শেয়ার দিলে ক্লাসও চলমান থাকবে, পরীক্ষাও চলমান থাকবে। হ্যাঁ, মডেল টেস্ট না দিলে বুঝতে পারবেন না যে আপনার আসলে প্রস্তুতিটা কতটুকু। এইবার মডেল টেস্ট গুলো নিব একেবারে প্রাইমারি স্ট্যান্ডার্ড কোশ্চেনের 5টা মডেল টেস্ট নিব। এই 5টা মডেল টেস্টে 400 এমসিকিউ থাকবে, এবং প্রাইমারি পরীক্ষা এই 400 এমসিকিউর মধ্যে থেকে হবে ইনশাল্লাহ। এমন এমন প্রশ্ন দিয়ে আপনাদেরকে পরীক্ষা নিব, এইভাবে অ্যানালাইসিস করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা কেউ নিবে না, ফ্রিতে কেউ নিবে না। তো আমরা আপনাদের এই এত কষ্ট করে সারাদিন আহ এই প্রশ্নগুলো তৈরি করব, পরীক্ষা নিব, তো বিনিময়ে কি আপনাদের কাছ থেকে একটা শেয়ার আশা করতে পারি না? আমরা তো অন্যদের মতো 90 টাকা 100 টাকা নিতে পারতেছি না বা নিচ্ছি না, পিডিএফ দিয়ে মডেল টেস্ট দিয়ে নিচ্ছি না টাকা। তো আপনারা একটু শেয়ার দিলে কি হয়? ফাইন। হ্যাঁ, এমজেড রহমান, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চলেন আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, আমরা সামনের দিকে আগাই। আমাদের কোশ্চেন আমি একটু শেয়ার দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে রেড ক্রসের সদর দপ্তর কোথায়? রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভা। রেড ক্রসের সদর দপ্তর কোথায়? জেনেভা। এইদিকে যাচ্ছে। আমরা অনেকগুলা প্রশ্ন সলভ করেছি আজকে। 131 নাম্বার দেখেন, ডাব্লিউটিও ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 17তম বিসিএস আসছে, প্যারিসে, রোমে, জেনেভা নাকি নিউ ইয়র্ক? আপনারা যদি বলেন যে পৃথিবীর সমস্ত অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত, তার উপরে টেকনিক বানায় দিতে, তো আজকে আমি ইনশাল্লাহ করে দিব। পৃথিবীর সকল দেশের রাজধানী এবং সেই সাথে আপনার
বড় বড় সংস্থাগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত তার উপর টেকনিক বানায় আজকে পেজে পোস্ট করবো ইনশাল্লাহ। ওকে, এটাও জেনেভা, এটাও কি কোথায়? জেনেভা। ম্যাক্সিমাম অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে জেনেভা। এশিয়ার দেশ নয় কোনটি? 18তম বিসিএস। রোমানিয়া, লাওস, নেপাল, ভুটান। আমরা সবাই জানি যে ভুটান এশিয়ার দেশ, নেপাল এশিয়ার দেশ। এখানে এই বাকি দুইটার মধ্য থেকে আপনারা অ্যান্সার দিবেন, জাস্ট এই দুইটার মধ্য থেকে। দেখি কে অ্যান্সার দিতে পারেন। এশিয়ার দেশ নয় কোনটি? এশিয়ার দেশ নয় কোনটি? আমরা জানি যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো সব এশিয়ার দেশ। তাহলে বাকি থাকে রোমানিয়া আর লাওস, এই দুইটার মধ্যে অ্যান্সার দিবেন। দেখি কে অ্যান্সার দিতে পারেন এই প্রশ্নটার অ্যান্সার কে দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা যারা শেয়ার দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং মন থেকে দোয়া করে দিই, ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাদের জন্য দোয়া করলে কবুল হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর দোয়ার ব্যাপারটা এরকম যে আল্লাহ বলে, মানে হাদিসে আছে যে কোনো ভাই মুসলিম যদি আরেক মুসলিমের জন্য দোয়া করে তাহলে তার দোয়া আগে কবুল হয়, ঠিক আছে? তা আমি আমার নিজের দোয়া কবুলের জন্যই আপনাদের জন্য দোয়া করব, ঠিক আছে? কিন্তু এভাবে সাথে থাকতে হবে, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? সাথে থাকতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন, এশিয়ার দেশ নয় কোনটি? এশিয়ার দেশ নয় বলেছে, ঠিক আছে? ভুটান এশিয়ার দেশ, নেপাল এশিয়ার দেশ, লাওস এশিয়ার দেশ, রোমানিয়া এশিয়ার দেশ নয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে রোমানিয়া। রোমানিয়া হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, মনে রাখবেন। থাইল্যান্ড, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? 19তম বিসিএস। ইয়েন, রিঙ্গিত, বাত নাকি ডং? এই মুদ্রার নামগুলা মুখস্থ করতে হবে। এটা শর্টকাট আমি আপনাদেরকে পেজে পোস্ট করে দিব, আর সম্ভব হলে এটার উপরে ভিডিও বানাবো। ভাই ওই ইয়ের ভিডিওগুলো ছেড়ে দিন, একসাথে ছেড়ে দিন, ঠিক আছে? ওইটা মানে ভাই, ও ওই যে বিভিন্ন দেশের মুদ্রার যে ভিডিওটা বানাইছিলাম না, ওটা ছেড়ে দিন একসাথে। করা লাগবে, ও কাটা লাগবে না, এটা পুরো ভিডিওটা একসাথে ছেড়ে দিন। আচ্ছা, তাহলে আমরা কিছু শর্টকাট টেকনিক আমরা সাধারণ জ্ঞানেরও পাবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। সেটা হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার নাম, বিভিন্ন দেশের রাজধানীর নাম এবং পৃথিবীর বড় বড় সংস্থাগুলোর প্রধান সদর দপ্তর কোথায়, এগুলোর উপরে পাবেন ইনশাল্লাহ। তাহলে থাইল্যান্ড, থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। ওকে, তিব্বত কি ধরনের অঞ্চল? নিবন্ধন পরীক্ষা 2015। সমভূমি, মালভূমি, মরুভূমি নাকি উপত্যকা? সমভূমি, মালভূমি, মরুভূমি নাকি উপত্যকা? সমভূমি কাকে বলে আমরা সবাই জানি, সমভূমি হচ্ছে সমতল, যে জায়গাগুলো সমতল তাকে সমভূমি বলা হয়। আর মরুভূমি হচ্ছে যে জায়গাতে মরু বা বালু থাকে এবং মানে বিস্তীর্ণ এলাকা থাকে সেটাকে বলা হয় মরুভূমি। যেখানে উপত্যকা হচ্ছে বিভিন্ন নদী বা সমুদ্রের শেষ প্রান্ত বা যেখান থেকে উৎপত্তি হয় এগুলাকে উপত্যকা বলা হয়। এবার আপনারা একটু বলবেন যে তিব্বত কি ধরনের অঞ্চল? আর যে সমস্ত অঞ্চলে পাহাড় থাকে, নদী থাকে, মানে নদীর শেষ প্রান্ত থাকে, ঝর্ণা থাকে, সেই সমস্ত অঞ্চলকে বলা হয় মালভূমি অঞ্চল। তাহলে তিব্বত হচ্ছে একটি মালভূমি অঞ্চল। এই তিব্বত থেকেই মূলত বিভিন্ন নদীর সৃষ্টি হয়েছে। তিব্বতের মানস সরোবর থেকে গঙ্গা, সেই গঙ্গা বাংলাদেশে ঢুকেছে পদ্মা হয়ে, এরকম নদীগুলা সৃষ্টি হয় প্রপাত থেকে। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? পর্যটন, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, গভীরতা নাকি বাণিজ্য? হালদা নদী, হালদা একটা নদীর নাম। এই নদীটা কিসের জন্য বিখ্যাত? পর্যটন, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, গভীরতা নাকি বাণিজ্য? দেখি এটার অ্যান্সার সবাই দিবেন তো। সবাই প্রিয় ভাই বোন এই প্রশ্নের অ্যান্সারটা দিবেন। 135 নাম্বার, 135 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা সবাই দিবেন। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? হালদা নদী কিসের জন্য বিখ্যাত? বাকি প্রিয় ভাই বোনেরা সবাই একটু অ্যান্সার দিবেন। 135-এর অ্যান্সার জান্নাতি খানম অ্যান্সার করেছেন খ,
তাহিরা তানজিম অ্যান্সার করেছেন খ, ফাতেমাতুজ জোহরা, সাদিকা তানভি, জেসমিন আক্তার, আমেনা আমেনা বানু অ্যান্সার করেছেন খ। দেখেন আহ হালদা হালদা নদীটা, হালদা নদী হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের জন্য বিখ্যাত। প্রাকৃতিক ভাবে সেখান থেকে মৎস্য প্রজনন হয়, এটার জন্য হালদা নদী বেস্ট। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? 37তম বিসিএস। এটা কি নৌ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় নাকি কৃষি মন্ত্রণালয়? অ্যান্সারটা দিবেন সবাই। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ে অবস্থিত? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ে অবস্থিত? হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দেন। প্রিয় ভাই বোন, সবাই একটু অ্যান্সার দিবেন। আমরা কত নম্বর কোশ্চেন আছি? কোশ্চেন নম্বর 136। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? সবাই একটু অ্যান্সার দিবেন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর নৌ মন্ত্রণালয়ের অধীনে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না, কৃষি মন্ত্রণালয়ের অধীনেও না, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। 137। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? 29তম বিসিএস এসেছে। সুইডেন, নরওয়ে, ডেনমার্ক নাকি নেদারল্যান্ড? এটার অ্যান্সার আমি বলে দিই, স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে নয়, হচ্ছে নেদারল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোবি মরুভূমি কোথায়? নিবন্ধন পরীক্ষা 2014। আফ্রিকা, মঙ্গোলিয়া, চিলি নাকি ইরান? আফ্রিকা, মঙ্গোলিয়া, চিলি নাকি ইরান? গোবি মরুভূমি কোথায় অবস্থিত? আরেকটা কথা, সবাই একটু জানাবেন যে আপনাদের বিশেষ কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন আছে কিনা। আপনাদের বিশেষ কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন আছে কিনা সবাই একটু কমেন্টে জানান তো এখন, যে বিশেষ কোনো টপিক, যেমন জাতিসংঘ বা পৃথিবীর সকল যুদ্ধ বিগ্রহ, হ্যাঁ, তারপর হচ্ছে বা বাংলাদেশের অভ্যন্তরীণ, বাংলাদেশের জাতীয় বিষয় বা সাম্প্রতিক বিষয়, বাংলাদেশের সংবিধান, হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, এরকম কোনো টপিকের উপর ক্লাস লাগবে কিনা সবাই একটু জানান, যে কোনো টপিক ভিত্তিক ক্লাস লাগবে কিনা। টপিক টপিক ভিত্তিক ক্লাস লাগবে কিনা জানান, কমেন্টে জানান। টপিক ভিত্তিক ক্লাস লাগবে কিনা, টপিক ভিত্তিক ক্লাস। হ্যাঁ, সবাই একটু জানাবেন যে টপিক ভিত্তিক কোনো ক্লাস লাগবে কিনা, যে বিশেষ কোনো টপিকের উপরে ক্লাস নিতে হবে এরকম। হ্যাঁ, সবাই একটু জানাবেন। হ্যাঁ, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? অনেকেই অ্যান্সার করেছেন। গোলাম রাব্বানি অ্যান্সার দিয়েছেন, তানিয়া সুলতান অ্যান্সার দিয়েছেন, উজ্জ্বল মজুমদার, রাজু রাজা, মাসুমা রহমান অ্যান্সার দিয়েছেন, এমডি সাইফুল অ্যান্সার করেছেন ক, সুস্মিতা মল্লিকের অ্যান্সারটা সঠিক। আচ্ছা, নুসরাত হাবিবা জুই, যুদ্ধের উপর ক্লাস। হ্যাঁ, যুদ্ধের উপর ক্লাস, আসলে যুদ্ধের সাল এবং বিজয়ী পক্ষ বিজিত পক্ষ এগুলোর ভিতরে আসলে অনেক প্যাচ লেগে যায়। তো যুদ্ধের উপর একটা ক্লাস নিব ইনশাল্লাহ। যুদ্ধের উপরে পুরা বাংলাদেশে একেবারে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে যুদ্ধগুলো আছে, পানিপথের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সকল যুদ্ধের উপরে আমরা একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে একটা ক্লাস নিব ইনশাল্লাহ। তাহলে মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা, এই গোবি মরুভূমিটা হচ্ছে মঙ্গোলিয়ায় অবস্থিত। গোবি মরুভূমিটা কোথায় অবস্থিত? মঙ্গোলিয়ায় অবস্থিত। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ও এটা না, পরেরটা। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? প্রাইমারি পরীক্ষা 2012-তে এসেছে। বিশ্বের দীর্ঘতম নদী অ্যামাজন, নীলনদ, ইয়াংসি কিয়াং নাকি মিসিসিপি? বলেন, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? অ্যামাজন, অ্যামাজন, নীলনদ, ইয়াংসি কিয়াং নাকি মিসিসিপি? পৃথিবীর সব থেকে
দীর্ঘতম নদী হচ্ছে কি? পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী কি? খুবই সহজ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 139। সবাই অ্যান্সার দিবেন, সবাই অ্যান্সার দিবেন, প্রিয় ভাই বোন সবাই অ্যান্সার দিবেন। সবাই সবাই অ্যান্সার দিবেন প্রিয় ভাই বোন। ফাইন ফাইন, সকলে সঠিক অ্যান্সার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অনেকেই অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন। এভাবে যদি আপনারা অ্যান্সার দেন তাহলে প্রশ্নগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে, আর এই রিলেটেড বা এই ধরনের প্রশ্ন পাবে, খুবই কমন পাবেন আপনারা। আচ্ছা, সব ভুলে যাচ্ছি। তাহলে দেখেন, খুবই সহজ একটা প্রশ্ন। বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। বিশ্বের দীর্ঘতম নদী কি? বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। ওকে, নেক্সট কোশ্চেন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবি কি ছিল? নিবন্ধন পরীক্ষা 2013, ল্যান্স নায়েক, সিপাহী, হাবিলদার নাকি নায়েক? বলেন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিলেন, আমরা সবাই জানি, সিপাহী, সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, তাহলে তার পদবি ছিল হচ্ছে সিপাহী। শেষ করে দিতে হবে 41। আচ্ছা, হাড়িভাঙ্গা কিসের জাত? নিবন্ধন পরীক্ষা 2017। দেখেন কত সহজ সহজ প্রশ্ন আপনাদের নিবন্ধনে সাধারণ জ্ঞান থেকে আসে। প্রাইমারিতে খুবই সহজ প্রশ্ন আসবে। আচ্ছা, তাহলে হাড়িভাঙ্গা, দেখেন হাড়িভাঙ্গা নিশ্চয়ই এটা ধানের জাত না, এটা কলার জাত না, এটা লিচুর জাত না, আর সবাই এটা ভালো করে জানে যে হাড়িভাঙ্গা হচ্ছে একটি আমের জাত। বাংলাদেশে বাংলাদেশের প্রথম ইবুক চালু হয় কবে? বাংলাদেশে প্রথম ইবুক চালু হয় কবে? প্রাইমারি পরীক্ষা 2014 সাল। দেখেন, এই প্রশ্নের অ্যান্সার পারেন বা না পারেন, মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন আমি এখানে লিখে দিচ্ছি। ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক। ইবুক কি ভাইয়া? ইলেকট্রনিক বুক। ইলেকট্রনিক বুক। ইবুক হচ্ছে কি? ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক। ইবুক হচ্ছে কি ভাইয়া? ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক। দেখেন, আপনারা যে বইগুলো পড়েন ওই বইয়ের আহ, মানে প্রিন্টেড ভার্সন, যেটা প্রিন্টেড ভার্সন না, ডিজিটাল ভার্সন যেটা, সেই ডিজিটাল ভার্সনটাকে বলা হয় ইবুক। আর এই ইবুকের প্রিন্টেড ভার্সনকে বলা হয় সাধারণ বই, আমরা যেগুলা পড়ছি। তো এই ইবুকের জনক হচ্ছে, মনে রাখবেন এই প্রশ্নটা প্রায় আসে, মাইকেল হার্ট। ইবুকের জনক কে? মাইকেল হার্ট। এই ইবুক সারা বিশ্বে মাইকেল হার্ট প্রথম তৈরি করে, কিন্তু বাংলাদেশে ইবুক চালু হয়েছে 2011 সাল থেকে। 2011 সাল থেকে বাংলাদেশে ইবুক চালু হয়, বা পিডিএফ বুক চালু হয়। আচ্ছা, সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় কোনটি? দেখেন, নিবন্ধন পরীক্ষা 2014-তে আসছে। উপগ্রহ, ড্রোন, পাগমার্ক নাকি ক্যামেরা? উপগ্রহ, ড্রোন, পাগমার্ক নাকি ক্যামেরা? এই প্রশ্নের অ্যান্সারটা কেউ পারবেন না, এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা কেউ দিতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বললাম, এই প্রশ্নের অ্যান্সারটা কেউ দিতে পারবেন না। সবাই অ্যান্সার দিবেন, এটার অ্যান্সার সবাই দিবেন। হ্যাঁ, সবাই অ্যান্সার দিবেন। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কোনটি? সুন্দরবনে বাঘ গণনা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ঠিক আছে, উপগ্রহ ব্যবহার করা হয় না, ড্রোন ব্যবহার করা হয় না, ক্যামেরা ব্যবহার করা হয় না, হয় হচ্ছে পাগমার্ক। মনে রাখবেন, বাঘ গণনার জন্য ব্যবহার করা হয় পাগমার্ক। বাঘ গণনার জন্য কি ব্যবহার করা হয়? পাগমার্ক। নেক্সট কোশ্চেন।
140। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? এটা কত? নিবন্ধন 2015। বগুড়া, রাজশাহী, নওগাঁ নাকি নাটোর? বগুড়া, নওগাঁ, রাজশাহী নাকি নাটোর? সবাই একটু অ্যান্সার দিবেন এটা। তো বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? হ্যাঁ, এই যে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন প্রিয় ভাই বোন, আপনারা আসলেই জিনিয়াস। যে কয়জন লাইভে ক্লাস করে আসলেই আপনারা জিনিয়াস। আপনাদের সবই পড়া শেষ, এখন দরকার একটা মানসিক শক্তি বা প্রস্তুতি। আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। আপনারা যারা পরীক্ষার হলে যাবেন, আপনারা মোস্ট মানে খুবই খুবই ভালো লাগছে যে আপনাদের প্রস্তুতিটা অনেক হাই লেভেলের। হ্যাঁ, অনেক হাই লেভেলের, কারণ আমি অনেকগুলা ক্লাসে অনেক জায়গায় দেখেছি যে অনেকে মানে সঠিক অ্যান্সার দিতে পারে না, কিন্তু এই কোশ্চেন গুলো তো আপনাদের আগে থেকে দেইনি, কিন্তু আপনারা সঠিক অ্যান্সার দিচ্ছেন। ওকে, তাহলে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর হচ্ছে ভাইয়া, বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত, মনে রাখবেন। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি কোন দেশে? প্রাইমারি পরীক্ষা 2016। দেখেন, সার্কভুক্ত যে দেশগুলো আছে তার মধ্যে শিক্ষার হার সব থেকে বেশি ভারতের, মালদ্বীপ, শ্রীলঙ্কা নাকি পাকিস্তান? বাংলাদেশের নামই নাই, ঠিক আছে। ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা নাকি পাকিস্তান? দেখি এই অ্যান্সারটা কে দিতে পারেন। সবাই অ্যান্সারটা দিবেন, হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই সবাই এই অ্যান্সারটা সবার লিখতে হবে। একেবারে যে এক দেড়শো ভাই বোন আছেন সবার লিখতে হবে, হ্যাঁ। আপনারা কিন্তু জানান নাই যে আসলে মডেল টেস্ট পরীক্ষা দিতে চান কিনা। 5টি মডেল টেস্ট দিতে চান? 2টা মডেল টেস্ট নেওয়া হয়েছিল, আর 3টা বাকি আছে। এই 3টাকে দিতে চান? চান কিনা আপনারা একটু কমেন্টে জানান। যদি চান তাহলে চাই লিখে কমেন্ট করেন। মডেল টেস্ট যদি দিতে চান তাহলে চাই লিখে কমেন্ট করেন। ও সোহেল স্যার, সোহেল ভাইয়ের মতো শেয়ার হয় না। সোহেল ভাইয়ের সবাই ভালোবাসে, অকৃত্রিম ভালোবাসে সোহেল ভাইয়ের সবাই, ঠিক আছে। হ্যাঁ প্রিয় ভাই বোন, ও ভাই বোন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ধৈর্য সহকারে যে ক্লাস করতেছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা ছিল হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার হার শিক্ষার হার সব থেকে বেশি হচ্ছে শ্রীলঙ্কা। সব থেকে বেশি কার? শ্রীলঙ্কা, মনে রাখবেন। ওকে, আমরা 4টা প্রশ্ন দিয়ে আজকে শেষ করব। বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি বনভূমি আছে? বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি বনভূমি আছে? খুবই সহজ প্রশ্ন। চট্টগ্রাম, বাগেরহাট, সিলেট নাকি কক্সবাজার? চট্টগ্রাম, বাগেরহাট, সিলেট নাকি কক্সবাজার? সহজ হলেও এটা অ্যান্সার দেওয়াটা অনেকের পক্ষে কঠিন হয়ে যাবে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বনভূমি আছে? প্রাইমারি পরীক্ষা 2019, প্রাইমারি পরীক্ষা 2019-এ আসছে যে বাংলাদেশের সব থেকে বেশি বনভূমি আছে কোন জেলায়? চট্টগ্রাম, বাগেরহাট, সিলেট নাকি কক্সবাজার? মনে রাখবেন। এই এই যে এখানে এখানে যে জেলাগুলো আছে তার মধ্যে একটা জেলার সাথে সুন্দরবন রয়েছে, সুন্দরবন। যার কারণে সেই জেলার বনভূমি সংখ্যা মানে বনভূমি সব থেকে বেশি। কারণ সেই জেলা কোনটি আমি একটু হিন্টস দিয়ে দিলাম, যে চট্টগ্রাম, বাগেরহাট, সিলেট, কক্সবাজার। এখানে যে জেলাগুলোর নাম রয়েছে এই জেলাগুলোর একটার সাথে সুন্দরবনের সম্পর্ক আছে, মানে সুন্দরবন সেই জেলায় পড়েছে। তারপর নিঃসন্দেহে সেই জেলা বনভূমি বেশি হবে। তো সবাই একটু জানাবেন দেখি কোন জেলা এটা। জেলাটার নাম লেখেন, জেলাটার নাম লেখেন দেখি। হ্যাঁ, চট্টগ্রাম, বাগেরহাট, সিলেট নাকি কক্সবাজার? চট্টগ্রাম, বাগেরহাট, সিলেট নাকি কক্সবাজার? বাহ, জান্নাতুল ফেরদাউসি, তাসরিন রুহুল, হ্যাঁ, মিজানুর রহমান ভাই, এমডি মাসুম শেখ, হ্যাঁ তাসরিন, ফাতেমা, মোল্লা আব্দুল কাদের। 9 তারিখে এখনো পর্যন্ত শিওর ভাইয়া পরীক্ষা? এখনো পর্যন্ত শিওর 9 তারিখেই পরীক্ষা হবে। 9 তারিখে ইয়ের সম্ভাবনা নেই ভাই। ওইটা বাদ গেছে, 499 বাদ, নতুন আরেকটা বানাইছি 999, ঠিক আছে, দিচ্ছি। ওকে প্রিয় ভাই বোন, তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হচ্ছে বাগেরহাট। বাগেরহাট হচ্ছে সব থেকে বনভূমি
বেশি। আচ্ছা, আমরা তিনটা প্রশ্ন দেখবো। ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? নিবন্ধন পরীক্ষা 2012। মহেঞ্জোদারো, হরপ্পা, বৌদ্ধ সভ্যতা নাকি আর্য সভ্যতা? মনে রাখবেন, ময়নামতি, ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? ময়নামতি পাহাড়, হ্যাঁ, ময়নামতি এলাকাটা কোন সভ্যতার নিদর্শন এখনো বহন করছে? সবাই একটু জানাবেন। আমরা সবাই জানি যে ময়নামতি বিহার, ময়নামতি বৌদ্ধ বিহার আছে, সুতরাং এটা হচ্ছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন। কিসের? বৌদ্ধ সভ্যতার নিদর্শন। জমিদারি প্রথা উচ্ছেদ হয় কত সালে? প্রাইমারি পরীক্ষা 2011। 1945, 1948, 1950, 1952। বলেন, জমিদারি প্রথা উচ্ছেদ হয় কত সালে? জমিদারি প্রথা উচ্ছেদ হয় কত সালে? 1945, 1948, 1950 নাকি 1952? মনে রাখবেন, 1952 হচ্ছে ভাষা আন্দোলন। 1952 হচ্ছে ভাষা আন্দোলন। 1947 হচ্ছে দেশ ভাগ, পাকিস্তান এবং ভারত দুইটা ভাগে ভাগ হয়, তাই না? এই 1950 সালে জমিদারি প্রথা রহিত করা হয় বা উচ্ছেদ করা হয়, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলনের নেত্রী কে? নিবন্ধন পরীক্ষা 2014। প্রীতিলতা, হ্যাঁ, মাতঙ্গিনী হাজারা, ইলা মিত্র নাকি সুফিয়া কামাল? এই প্রশ্নের অ্যান্সারটা আমার বিশ্বাস 100% সবাই পারবে, ছোটবেলা থেকে এগুলা পড়ে পড়ে আসছেন। তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? সবাই সবাই একটু অ্যান্সার দিবেন তো ভাইরা। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? সবাই একটু অ্যান্সার দিবেন। সানজিদা সানজি, ধন্যবাদ ভাইয়া, সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহিরা তানজিম সঠিক অ্যান্সার দিয়েছেন। সাইফুল্লাহ, আসমা, হ্যাঁ, আমাদের রেগুলার স্টুডেন্ট যারা আছেন, রেগুলার ভাই বোন যারা আছেন, তারাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাহলে এটা কি হবে? 150। 150-এ কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু 100% পারা উচিত। যারা পারেন তারা জিনিয়াস, আর যারা পারেন না তারা বি জিনিয়াস। ঠিক আছে, ওকে। তাহলে তেভাগা আন্দোলন হচ্ছে ভাইয়া ইলা মিত্র। তেভাগা আন্দোলন কে? ইলা মিত্র। মনে রাখবেন, তেভাগা আন্দোলন হচ্ছে ইলা মিত্র। প্রিয় ভাই বোন, আপনাদের আমরা আজকের ক্লাসটা 150 পর্যন্ত রাখবো। তার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ দিতে চাই। যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন। শুধুমাত্র যারা স্বপ্ন দেখেন, এমন কিছু স্বপ্নবাজদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। এই 26 সালে সেই কয়েকজন বেকার ভাই বোনকে আমরা কি করতে চাই? আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করতে চাই। এমন কিছু ভাই বোন আমরা চাচ্ছি। আমরা 1000 ভাই বোন এই ইন্টেনসিভ কেয়ারে রাখবো। 1000 ভাই বোনকে আমরা ইন্টেনসিভ কেয়ারে রাখবো। তাদের জন্য আমাদের এই অফারটি, আমাদের কোর্স হচ্ছে জেনারেল পার্ট হচ্ছে 1500 টাকা, আর সাবজেক্টিভ হচ্ছে 500 টাকা, মোট 2000 টাকার কোর্স ফি। যদি আজকের মধ্যে ভর্তি হতে চান তাহলে 999 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য হচ্ছে 01703778879, এটা আমাদের বিকাশ নাম্বার। 018938401, এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। এর যে কোনো নাম্বারে বিকাশ করে বা নগদে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিলেই আপনাকে সাথে সাথে নিবন্ধনের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং মনে রাখবেন, একেবারে প্রথম থেকে বেসিক থেকে শুরু করতে পারবেন, হ্যাঁ, সব পাবেন। আপনারা জেনারেল পার্টের যে 100 নম্বরের পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আর আপনার যে বিষয় ভিত্তিক 100 মার্কস, এটা আমি বলতেছি ভাই, এগুলো তো আমি জানি নাকি। তো আপনারা যে বিষয়ে অনার্স করেছেন, অর্থাৎ অনার্স যে বিষয়ে করেছেন বা মাস্টার্স করেছেন, সেই বিষয়ের উপর যে 100 নম্বরের পরীক্ষা হবে সেটাও আপনারা পাবেন। ঠিক আছে, তাহলে জেনারেল পার্টের জন্য আপনাদের যে 100 নম্বরের পরীক্ষা হবে, সেই 100 প্রস্তুতি আমরা দিয়ে দিব, এবং সেই সাথে আপনি যে বিষয়ে আবেদন করবেন নিবন্ধনের জন্য, সেই বিষয়ের যে 100 নম্বর থাকে তার উপর আমরা প্রস্তুতি দিব। এর মধ্যে আপনার হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বোটানি, জুলজি,
সেই সাথে আহ আপনার ইতিহাস, অর্থনীতি, ভূগোল, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, তথ্য প্রযুক্তি, বাংলা, ইংরেজি সকল বিষয়ের প্রস্তুতি একই জায়গায় আপনারা পাবেন। আপনাদের এক জায়গায় সাবজেক্টিভ, এক জায়গা জেনারেল পার্ট করতে হবে না, একই জায়গায় সব পাবেন। আমাদের দুইটা পার্ট মিলে কোর্স ফি হচ্ছে 2000 টাকা, অর্থাৎ জেনারেল পার্টের কোর্স ফি হচ্ছে 5টা সাবজেক্টের জন্য 1500 টাকা, আর আপনার সাবজেক্টিভ যেটা সেটার জন্য হচ্ছে 500 টাকা। মোট হচ্ছে 2000 টাকা কোর্স ফি। সেই কোর্স ফিটা আপনি পাচ্ছেন মাত্র 999 টাকায়, শুধুমাত্র আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য। যদি দেরি করেন তাহলে কোর্স ফি বেড়ে যাবে, কারণ আপনাকে কমপক্ষে 6টা সাবজেক্ট আমাদেরকে পড়াতে হবে। জেনারেল পার্টের জন্য আপনাকে পড়াতে হবে 4টি সাবজেক্ট। হ্যাঁ, মারুফা আক্তার, রাষ্ট্রবিজ্ঞানতে 100% আছে, 100% আমরা ক্লাস নিব। হ্যাঁ, 100%। এমএসটি সোনিয়া, দুটাই করতে হবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ ভাইয়া, জুলজি ক্লাস হবে। হ্যাঁ ভাইয়া, বলে দিচ্ছি সব সাবজেক্ট, জুলজি, বোটানি, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস, সহকারী মৌলবী, সকল বিষয়ের স্কুল 1, স্কুল 2 সব ক্যাটাগরির প্রস্তুতি একই জায়গায় পাবেন, একই জায়গায়। আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে না। সুতরাং যদি প্রথম থেকে ক্লাস শুরু করতে চান, আমাদের ক্লাস খুব আর্লি শুরু হয়ে যাবে, 10 থেকে 15 তারিখের মধ্যে হয়তো নিবন্ধনের ক্লাস শুরু হয়ে যাবে। একবার প্রথম ক্লাসটা থেকে যদি আপনি শুরু করতে চান, তাহলে আপনার ভর্তি কনফার্ম করতে হবে। হ্যাঁ, ভর্তি কনফার্ম করলে আপনি, ভাই ওই ইয়েতে দেন, নাদিম ভাই, এই নাদিম ভাই, এই নাম্বারে পাঠান, এই যে উপরেরটায় পাঠান, উপরেরটা এখানে কানেক্ট করছি, ওইটা খালি কল আসে, উপরেরটা, এটা মনে হয় নিচেটা দিচ্ছেন। হ্যাঁ ভাইয়া, ভাইয়া বলেন আপনার কার কার কোন কোন সাবজেক্টের কথা বলবেন। এমএসটি সোনিয়া, অ্যাডমিট হতে চাচ্ছি ভাইয়া, প্রাইমারির পরীক্ষা 9 তারিখে। এই প্রাইমারির জন্য আপনি যদি চানও তো এই কয়দিনে আপনাকে আমরা ভর্তি নিব না, প্রাইমারির জন্য সব ফ্রি দিচ্ছি। 9 তারিখে পরীক্ষা, আপনি যদি চান তাহলে নিবন্ধনে ভর্তি হয়ে যান, নিবন্ধনে দেরি করেন না। নিবন্ধনের প্রস্তুতিটা যদি প্রথম থেকে নিতে পারেন, তাহলে আপনি সামনে আগাই থাকবেন, আপনার এলাকায় বা আপনার উপজেলায় আপনি ফার্স্ট হয়ে যাবেন। সুতরাং প্রিয় ভাই বোন, আপনারা যারা, হ্যাঁ স্যার, ইকোনমিক্স আছে, ইংলিশ হবে, বাংলা হবে, রাষ্ট্রবিজ্ঞান হবে, জুলজি হবে, বোটানি হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সকল সাবজেক্টের ক্লাস হবে ভাইয়া, সকল সাবজেক্ট আলাদা আলাদা ভাবে ক্লাস হবে, ঠিক আছে। অর্থাৎ জেনারেল পার্ট যেটা আপনি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান থাকবে, এই 100 নম্বরের প্রস্তুতির সাথে সাথে আপনি যে বিষয়ের উপর শিক্ষক নিবন্ধন দিবেন সেই বিষয়ের উপর আমরা ক্লাস নিব। এর মধ্যে আপনার পদার্থবিজ্ঞান থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, ফিজিক্স থাকবে, জুলজি থাকবে, বোটানি থাকবে, তারপর হচ্ছে আপনার হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং এর উপর ক্লাস হবে। আপনার মানবিকের যে বিষয়গুলো আছে, বাংলা, ইংরেজি, অ্যাকাউন্ট, অর্থনীতি, ভূগোল, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ, আহ, ইসলামের ইতিহাস, সব বিষয়ের উপর ক্লাস হবে। 100%। তাসফি খন্দকার, ডিগ্রি পাসকারীদের 100% আপনি আবেদন করতে পারবেন। এনটিআরসিএ তে এইচএসসি পাস করে পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, যারা ডিগ্রি পাস তারা সমাজবিজ্ঞান বা সমাজবিজ্ঞানে আবেদন করতে পারবেন। তাসফি খন্দকার, সমাজবিজ্ঞানে আবেদন করতে পারবেন ভাইয়া। আপনি স্কুল পর্যায় 1, স্কুল পর্যায় 2 তে আবেদন করতে পারবেন সমাজবিজ্ঞান বিষয়ে। প্রিয় ভাই বোন, যারা এখনো দ্বিমতে আছেন, হ্যাঁ, ফিলোসফি 100% ক্লাস হবে ভাইয়া, ফিলোসফি 100% ক্লাস হবে, সমাজকর্ম ক্লাস হবে। হ্যাঁ, আফরোজা, হ্যাঁ রিপ্লে, আফরোজা, ভর্তি যদি হয়ে থাকেন আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, গুগল ফর্ম, যদি আপনি ফর্মটা পূরণ করে থাকেন তাহলে 100% আপনার ভর্তিটা কনফার্ম হয়েছে। তাছাড়া আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমাদের নিবন্ধন 19তম নিবন্ধনের গ্রুপে অ্যাড করা হয়েছে এবং তাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে, ফর্মটা পূরণ করেছেন। ওই ফর্মের ভিতরে ঠিকানা আছে, ওই ঠিকানা অনুযায়ী আমরা আপনাদেরকে বই পাঠাবো। প্রিয় ভাই বোন, যারা ভাবছেন যে কি করবেন, তাদেরকে আমি বলি, চোখ বন্ধ করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, চোখ বন্ধ করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন। 2026 সাল হোক আপনার বেকারত্বের শেষ বছর। 2026 সাল হোক আপনার বেকারত্বের শেষ বছর। 2027 সালে যেন আপনি আর আপনাকে আর কেউ বেকার না বলতে পারে। প্রিয় ভাই বোন, 2027 সালে আপনাকে কেউ আর যেন বেকার বলতে না পারে। এই লক্ষ্যে আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ প্রথম থেকে শুরু করব। আমরা সাবজেক্টিভ বা আপনার বিষয়ভিত্তিক ক্লাসগুলোও নিব, জেনারেল পার্টের ক্লাসগুলো নিব। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমাদের জেনারেল পার্টের কোর্স হচ্ছে 1500 টাকা, আর সাবজেক্টিভ কোর্স হচ্ছে 500 টাকা। মোট এই 2000 টাকার কোর্স ফি
আপনি পাবেন আজকের জন্য মাত্র 999 টাকায়, এই লাইভ চলাকালীন সময়ের জন্য। লাইভটা কেটে গেলে ভর্তি হতে হবে আপনাকে 2000 টাকা দিয়ে, অর্থাৎ জেনারেল পার্টের জন্য আপনাকে 1500 টাকা দিতে হবে। এই জেনারেল পার্টে থাকে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, 5টা সাবজেক্ট। আর 500 হচ্ছে আপনার সাবজেক্টিভ, যে বিষয়ে আপনি অনার্স করেছেন সেই বিষয়ের উপরে যখন আপনি নিবন্ধন দিতে চাইবেন, 100 মার্কের পরীক্ষা হবে, ওই 100 মার্কের প্রস্তুতির জন্য আমরা ক্লাস করাবো। হ্যাঁ, তো সবাই সবাই প্রিয় ভাই বোন যারা টাকা পাঠাচ্ছেন দ্রুত, যারা টাকা পাঠাচ্ছেন দ্রুত আমাকে স্ক্রিনশট পাঠান, দ্রুত আমাকে স্ক্রিনশট পাঠান, আমি এখনই গ্রুপে অ্যাড করে দিচ্ছি। প্রিয় ভাই বোন যারা টাকা পাঠিয়েছেন আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠান, আমরা অ্যাড করে দিচ্ছি। আমরা গতকালকে অফার দিয়েছিলাম, আজকের অফার হচ্ছে 999 টাকা, আপনি ফুল নিবন্ধনে কোর্সটি কমপ্লিট করতে পারবেন। জেনারেল পার্টের যে 5টা বিষয়, সেই 5টা বিষয়ের ক্লাস হবে। দেখেন কতগুলা ক্লাস হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে বাংলার উপর ক্লাস হবে 40টি, ইংরেজি 40টি, সাধারণ জ্ঞান 40টি, গণিত 40টি, ফাইনাল মডেল টেস্ট 10টি, এবং আপনি যে বিষয়ের উপর অনার্স এবং মাস্টার্স করেছেন সেই বিষয়ের উপর ক্লাস হবে প্রায় 50টির উপরে। অর্থাৎ আপনি পুরা যে 200 নম্বরের পরীক্ষা দিবেন, এই 200 নম্বর পরীক্ষার জন্য অন্য কোথাও আপনাকে ভর্তি হতে হবে না, অন্য কোথাও মডেল টেস্ট দিতে হবে না, সবকিছু একটা প্ল্যাটফর্মের মধ্যে পাবেন, একটা জায়গায় পাবেন। আমরাই আপনাদেরকে এই 200 নম্বরের প্রস্তুতি দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের এর জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879, অথবা 018938401, এটা হচ্ছে আমাদের নগদ নাম্বার। মনোয়ার হোসেন ভাইয়া, আমাদের টোটাল কোর্স ফিটা হচ্ছে, টোটাল কোর্স ফি হচ্ছে শুধুমাত্র জেনারেল পার্টের জন্য কোর্স ফি হচ্ছে 1500 টাকা, আর বিষয় ভিত্তিক হচ্ছে 500 টাকা। তাহলে বিষয় ভিত্তিক হচ্ছে ভাইয়া 500 টাকা, এই মোট 2000 টাকা হচ্ছে কোর্স ফি। এই 2000 টাকা কোর্স ফি দিলে আপনি ফুল 200 নম্বর করতে পারবেন, 200 নম্বরের প্রস্তুতি নিতে পারবেন। তো আমরা শুধু আজকের জন্য অফার দিচ্ছি হচ্ছে 999 টাকায় যদি ভর্তি হন, তাহলে জেনারেল পার্ট এবং বিষয় ভিত্তিক দুইটা পার্টি এক জায়গায় প্রস্তুতি নিতে পারবেন। হ্যাঁ, এক জায়গায় প্রস্তুতি নিতে পারবেন। হ্যাঁ, সব বিষয়ের উপর ক্লাস হবে ভাইয়া, সব বিষয়ের উপর আমরা ক্লাস নিব। সমাজকর্ম, দর্শন, হ্যাঁ, সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এই সব সাবজেক্টের উপর আমাদের এখান থেকে ক্লাস নিবে। প্রত্যেক বিষয়ভিত্তিক টিচাররা ক্লাস নিবে। সেই সাথে কমার্সের বিষয়গুলোর উপর ক্লাস হবে, আমাদের সায়েন্সের বিষয়গুলোর উপর ক্লাস হবে। তো প্রিয় ভাই বোন যারা আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সাথে নিবন্ধনের প্রস্তুতিটা নিতে চান, তারা দেরি করবেন না। এই সীমিত সময়ের জন্য আমাদের অফার 999 টাকা থাকবে। আমাদের এর সাথে সাবজেক্টিভটা আমরা অ্যাড করে দেবো খুব দ্রুত, সেক্ষেত্রে আপনাকে আরো বেশি পেমেন্ট দিয়ে ভর্তি হতে হবে। সুতরাং আগে যদি ভর্তি হয়ে যান তাহলে এই অফারটি পাবেন কোর্স ফি বেড়ে যাওয়ার আগে, কারণ ক্লাস যখন আমরা শুরু করে দিব তখন আমাদের কোর্স ফি কিন্তু বেড়ে যাবে। ক্লাস শুরু করলে কোর্স ফি 100% বেড়ে যাবে। সুতরাং দেরি করা যাবে না। যারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন, তারা আর দেরি করার কোনো সুযোগ নেই, কারণ প্রাইমারিতে মাত্র 1 মাস সময় দিয়েছে আপনাকে আহ প্রস্তুতি নেওয়ার জন্য। 1 মাসে আসলে কি প্রস্তুতি নেওয়া সম্ভব? সম্ভব না। সোহেল ভাই, সোহেল ভাই কিছু বলবেন? মাঝে মাঝে দিতে হয়, কিছু বলবেন?